4 দফা দাবিতে আগামীকালও মার্চ টু এনবিআর কর্মসূচি, কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি রিজভির, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বললেন সালাউদ্দিন। গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছে সরকার, জানালেন প্রেস সচিব। গুরুত্বপূর্ণ সংস্কারের অগ্রগতির দাবি। এবং আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে রোববার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই ঘোষণা দেয়। এদিন সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন। এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। তারা আলোচনার মাধ্যমে সমস্যা দ্রুত সমাধান করার আহ্বান জানিয়েছেন। কারা এই ধ্বংসযজ্ঞের মধ্যে জড়িয়ে আছে, সরকারকে সেটি বের করতে হবে দেশের মানুষের স্বার্থে। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আলোচনার জন্য অপেক্ষা করছিলাম। উনি গত 20 দিনে দমন নিপীড়নের মাধ্যমে ধারাবাহিক ষড়যন্ত্র করে সরকারের কাছে আমাদেরকে নেগেটিভলি উপস্থাপনের মাধ্যমে টোটাল প্রক্রিয়া উনি আর কিছু বাকি রাখেন। সবকিছু মিলাই আসলে আমাদের এখানে অংশগ্রহণ করার উদ্দেশ্য যে স্যার আমরা অপসারণ চাই, রাজস্ব বান্ধব একজন চেয়ারম্যান চাই যার মাধ্যমে আমাদের রাজস্ব আসবে, দেশ এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত কর্মসূচির ভেন্যু পরিদর্শন করতে যান বিএনপির উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশ এখন সামাজিক অর্থনৈতিক সহ নানা সংকটে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন ফেসিবাদী না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে এ সময় দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময়।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো কমিশন বা সংস্থার মাধ্যমে অভ্যর্থনে শহীদ ও আহতদের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা। সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য, সেটা একটা কমিশন হোক, একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক, নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়, তাই আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি বড় বড় মন্ত্রণালয় সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়ের স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, ইলেকট্রাল, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখছে দুদক। এই স্কুলও আছে পুরো নেইবারহুডে না, এইটাই প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে। প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। আমরা মনে করি অনেক জায়গায় সাবস্টেন্সিয়াল রিফর্ম হয়েছে এবং রিফর্মের কাজগুলো আর যেগুলো পলিটিক্যাল রিফর্ম আছে, ইলেকটোরাল রিফর্ম আছে, জুডিশিয়াল, পুলিশ, অ্যান্টি করাপশনের রিলেটেড রিফর্ম, সেগুলোও আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে আমরা সেই কাজগুলোও কিন্তু করছি। বাংলাদেশে এবারে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করবে চিকুনগুনিয়া, এমন শঙ্কার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনও। একই সাথে হাসপাতালগুলো নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শাহিন হাওলাদারের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। গ্রাম থেকে শহর, প্রতিটি অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছে গতবারের চেয়ে এবারে ডেঙ্গু জ্বর ব্যতিক্রমধর্মী এবং এর লক্ষণও ভিন্ন। একই সাথে চিকুনগুনিয়ার প্রভাবও এবার বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশনের স্কুল ভিত্তিক কার্যক্রম ছাড়াও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। নাগরিক যারা আছেন শহরে তারা যেন একটু সচেতন থাকে, তাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছি। আমরা দুটি স্পেশাল প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো, যেহেতু স্কুলগুলো 7 থেকে 8 দিন 12 দিনের মতো বন্ধ ছিল,
সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসে আসার আগেই তারা যেন একটা মশক মুক্ত এবং ডেঙ্গুর আশঙ্কা মুক্ত একটা পরিবেশ পায়, সেই জন্য আমরা স্কুল ছুটির আগ পর্যন্ত গতকাল পর্যন্ত স্কুলগুলোতে আমরা প্রায় 1244 স্কুল টার্গেট ছিল, আমরা 1000-এর মতো স্কুল ফুলফিল করতে পেরেছি। আমরা ক্লিন করে দিয়েছি এবং ফগিং করে দিয়েছি যাতে মশার আশঙ্কাটা দূর হয়। সেই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এবারের রোগীদের ধরন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয় বাড়তি সতর্কতার কথা জানান হাসপাতালটির পরিচালক। আপনারা জানেন যে আমরা চিকিৎসা দিয়ে একটা স্মল পার্সেন্টেজ অফ পিপলকে কিন্তু উই ক্যান ট্রিট, কিন্তু যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমরা মাস পিপল এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং এই সচেতনতার জন্য যেটা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে প্রতিবারের ন্যায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব বলছেন সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব ওয়াটন এলাকায় তালগাছ কেটে প্রায় 5 শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে একদল পাষণ্ড এলাকায় একটি তালগাছ কেটে ফেলে। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এই ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংস্কার আইন করা হবে। ঝালকাঠির প্রতিনিধি মানিক আচার্যর পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঝালকাঠি জেলার সদর উপজেলার গুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশে সরকারি সড়কের তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানাও ছিল। গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তালগাছটি কাটার ফলে প্রায় 5 শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় মর্মাহত এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, এই তালগাছটি শুধু একটি গাছই ছিল না, ছিল প্রাণী বৈচিত্র্যের অন্যতম অভয়স্থল। যারা এই কাজ করেছে তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা প্রায় ওখানে বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা করি, গাছগুলো দেখি, পাখিগুলা দেখি। এক বছর থাকে এই গাছটায়, পরের বছর থাকে ওই গাছটায়। আমি অনেক ছোট থেকে এগুলো দেখতে আসছি। লাস্ট ওই গাছটায় ছিল, যে কেটে ফেলছে সে এটা আসলে অন্যায় কাজ করছে। হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে, কাটার পরে যখন ওরা আসলো, ছুটে আসলো, আসার পরে বলতেছে, ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে মারা যাবে, আপনার গাছটা কাটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে। আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন কিন্তু তাদের সাথে আমার সাথে তর্ক হয় এবং আমি আর আমার ভাই স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। প্রায় 200 বাসা ছিল এখানে, পাখি অন্তত 400 পাখি হবে, ডিম বাচ্চা সহ অনেক পাখি আছে। কেউ অন্যায়ভাবে সেই গাছ কিনিয়া তারপরে এই গাছ নামাই নেছে। সচেতন নাগরিক হিসেবে তাদের একান্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঝালকাঠির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন মুঠোফোনে এশিয়ান টেলিভিশনকে বলেন, বিষয়টি এরই মধ্যে তারা জেনেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্য ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। মর্মাহত এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের ট্রেনিং, অ্যাসেসমেন্ট ও মনিটরিংয়ের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজের নিয়োগ নিয়ে চলছে জোর সমালোচনা। তার স্বামীর দেশ ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার ও আওয়ামী সংশ্লিষ্টতা নতুন করে প্রশ্ন তুলেছে কারা আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ দীর্ঘদিন ছিল স্বৈরাচার আওয়ামী লীগের দখলে।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তন আনা হয় এই সংগঠনের নেতৃত্বে। এরপরও আওয়ামী দোসরদের হাত থেকে পুরোপুরি মুক্ত হয়নি বিজিএমইএ। এবার প্রশ্ন উঠেছে বিজিএমইএর ট্রেনিং, অ্যাসেসমেন্ট ও মনিটরিংয়ের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজের নিয়োগ নিয়ে। সাদিয়ার স্বামী মহিউদ্দিন আহমেদ একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিগত দিনে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন প্রচারণা। এমনকি গত 5ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশেও তিনি জুলাই অভ্যুত্থান ও বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করে অপপ্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, দেশবিরোধী বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়া, বিএনপি জামাত ও এনসিপি নিয়ে বিরূপ মন্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের চেষ্টাও করেছেন তিনি। এমন একজন ব্যক্তির স্ত্রীকে বিজিএমইএর গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা নিয়ে চলছে জোর সমালোচনা। বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে বিজিএমইএ ভবনে গেলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এ নিয়ে কারো সঙ্গে কথা বলতে রাজি নন সাদিয়া আফরোজ। এমনকি তার অফিসেও যেতে দেওয়া হয়নি এশিয়ান টিভির প্রতিবেদককে। নাম্বার চাইলাম, ওটা নাম্বার দেয় না, বললো ওয়েবসাইট থেকে নাম্বার দিয়েছে। তাহলে আমি কি বলবো? আমি বললাম যে এই কথাটা বলেন আপনারা, ওনারে বলেন, আমারে আপনি এটা প্রশ্ন করছেন, আমি ওনারে বলছি, আমি বললাম সরাসরি কথা বলেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাত্র 10,000 টাকার জন্য বন্ধুর হাতেই প্রাণ গেল আরেক বন্ধুর। হত্যার কথা স্বীকার করেছে ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় ওরফে মম। নিহতের নাম সাধন চন্দ্র রায়। এই ঘটনায় অভিযুক্ত মনোদীপ রায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র থেকে জানা যায়, গত 3 মে সে সাধন চন্দ্র রায়ের কাছ থেকে 10,000 টাকা সুদে ধার নেয়। শর্ত ছিল 1 মাসের মধ্যে মূল টাকা ও অতিরিক্ত 1,000 টাকা ফেরত দেওয়ার। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি সাধকের পরিবারের মধ্যে জানাজানি হয়। এরপর সাধকের মা অভিযোগ করলে মনোদীপের মা তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনোদীপ 23 জুন রাতে সাধনকে কৌশলে ডেকে নেয় পুকুর পাড়ে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর লাশ ও নিহতের মোটরসাইকেল পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। আমরা ঠাকুরগাঁ থেকে তাকে নিয়ে আসি, এনে তার শিকার উপরে ফেলে দিই। ফেনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে 4টি নদীর ওপর সংযোগ সড়ক ছাড়াই 4টি সেতু নির্মাণ করা হয়েছে, যার এক একটি থেকে 20 ফুট ওপরে। এ কারণে হেঁটেও সেতুটি পার হওয়া সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি সংক্রান্ত জটিলতায় এখনও তৈরি হয়নি সংযোগ সড়কগুলো। প্রতিনিধি কাজী হাবিবুল্লাহ সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর ওপর 4টি সেতু নির্মাণ করা হয়েছে। জেলার 3টি উপজেলায় 4টি নদীর ওপর এলজিইডির উদ্যোগে এসব সেতু নির্মাণ করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় এখনও তৈরি হয়নি সংযোগ সড়ক। এসব সেতু নির্মাণে সাধারণ মানুষ লাভবান না হলেও ঠিকাদার সহ একটি মহলের লাভবান হওয়ার অভিযোগ উঠেছে। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। ব্রিজটা করছে, রোড নাই, ঘাট নাই। এই ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। যাক, এটা লুটপাটের ফজটা বলা যায়। এই টাকাগুলা নদীর ভিতরে হালাইছে, খামাখা হালাইছে। দায়সারা সেতু নির্মাণের পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের নিকট জোর দাবি জানান তারা। মানুষের চলাচল বন্ধ করে এরা ব্রিজ করছে, কিন্তু মানুষের চলাচল খুবই কষ্ট হইতেছে, কোনো রাস্তাই নাই। কাজ ধরে এখন লং টাইম পর্যন্ত পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পরে করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। সংযোগ সড়কের জন্য চাহিদামাফিক ভূমি অধিগ্রহণ ও জমির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। ব্রিজের কাজ এবং আনুষঙ্গিক কাজগুলো সব শেষ হলে
নদী শাসনের কাজ কিছু থাকবে, ওগুলো শেষ হলে আর এই সমস্যা থাকবে না। সোনাগাজীটা তো শেষ, অলরেডি শেষ। বাকি তিনটের কথা যদি আমি বলি, তিনটে আমরা পর্যায়ক্রমে আগামী মে জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। দ্রুত সেতুগুলোর সংযোগ সড়ক নির্মাণ করে জনভোগান্তি দূর করার দাবি সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন টাঙ্গাইল ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে আয়োজন করেন দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত হয়ে মাতলামি করার প্রতিবাদ করায় ইয়াসিন ও শিপন নামে 2 যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুরাপাড়া টঙ্গীর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুরের কালীগঞ্জের পানজোড়া এলাকায় যুবককে পিটিয়ে আটক করে উল্টো লুটের মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জিহাদ নামের ওই ছেলে ধরে নিয়ে বাড়ির ভেতরে মারধর করে চাঁদনি নামে এক নারীর মা শান্তা ইসলাম। প্রায় 3 ঘন্টার চেষ্টায় স্থানীয়রা বাড়ির দরজা ভেঙে জিহাদকে উদ্ধার করে নিয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং থানায় অভিযোগ দেয়। এই ঘটনায় শান্তা ইসলাম থানায় লুট ও ভাঙচুরের অভিযোগ করেন। স্থানীয় অভিযোগ করে বলেন, পুলিশের এসআই সেলিম সঠিকভাবে তদন্ত না করে ওই অভিযোগে রিফাতের বাবাকে আটক করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভিডিও দেখেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুরের ডামুডায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশনায় সড়ক বিভাগের আওতাধীন বুড়িরহাট থেকে 3 খাম্বা সড়কের দীর্ঘদিনের খানাখন্দে ভরা বেহাল সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নিজ অর্থায়নে উপজেলার কনেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। শনিবার সকাল 10টায় যানবাহন ও জনসাধারণের ভোগান্তি রোধে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনকাম্পা থেকে বুড়িয়াটগামী যে শরীয়তপুরের যে মহাসড়ক, সেই সড়কের আপনার বিভিন্ন খানাখন্দে ভরে গেছে এবং ব্যাপক দুর্ঘটনার শিকার হচ্ছে ছাত্রছাত্রী এবং জনসাধারণের। এ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের নির্দেশনায় আমরা এই সড়ক মেরামতের কাজ করছি। আমাদের কনেশ্বর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সৌজন্যে আমরা এ ধরনের সকল কাজে আমরা সকল সময় সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। রাঙামাটির লঙ্গুতে পূর্ব বহাজনপাড়া এলাকার জনসাধারণ একই এলাকার ইব্রাহিম দম্পতির বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন। স্থানীয়রা জানায়, একই এলাকার ইব্রাহিম তার ভাতিজা এনএসআই সাখাওয়াতের প্রভাব বিস্তার করে কবরস্থানের জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে, যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম এবং সাবেক ইউপি সদস্য জমশেদ হাজী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় দিঘলিয়া ইউনিয়নে জোর করে জমির জায়গা দখলের অভিযোগ উঠেছে।
উপজেলার বেংরোয়া এলাকায় ৩৮% ভূমি জায়গায় নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মাঝে বিরোধ চলছে। তার ধারাবাহিকতায় শনিবার সকালে বেরংরোয়া এলাকায় ইদ্রিস আলী রহমান তার দলবল নিয়ে একই এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ গোলাম মোস্তফার বসত বাড়িতে হামলা চালায়। তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখে। ভুক্তভোগী মোস্তফা প্রশাসনের সাহায্যের জন্য 999-এ কল দিলে ঘটনাস্থলে সাটুরিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 4 দফা দাবিতে আজও মার্চ টু এনবিআর কর্মসূচি, কর্মকর্তা কর্মচারীদের সমস্যার সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি রিজভির, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বললেন সালাউদ্দিন। গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছে সরকার, জানালেন পেশ সচিব। গুরুত্বপূর্ণ সংস্কারের অগ্রগতির দাবি। এবং আবার বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।